হাই এভরিওয়ান, ম্যাকআউটের অড সেমিস্টার ফেজ 2 সেটার যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু গতকালকে প্রকাশ করে দেওয়া হয়েছে ম্যাকআউটের এন্ড থেকে। এবং আশা রাখি প্রত্যেককে মোটামুটিভাবে এই খবরটা পেয়ে গিয়েছো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু চেক করে নিয়েছো। কিন্তু অনেকেই হয়তো আছো যারা এখনো অবধি রেজাল্ট চেক করতে পারোনি। এবার কেন পারোনি সেটার বিষয়েও এই ভিডিওতে আমি জানাবো। তার পাশাপাশি কবে নাগাদ করে তোমরা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট পেতে পারো সেই বিষয়েও তথ্য দেবো। এর পাশাপাশি যদি তুমি রেজাল্টে স্যাটিসফাইড না থেকে থাকো, তো সেক্ষেত্রে রিভিউয়ের কোনো অপশনস রয়েছে কিনা, বা থাকলে সেটা কিভাবে করতে হবে, কখন হবে সেটা, এবং তার পাশাপাশি ব্যাকলগ বা ইয়ার ল্যাগ এগুলো কিভাবে কি বুঝবে তোমাদের মার্কশিটের বা রেজাল্টটার থেকে। আর তার পাশাপাশি তুমি যে রেজাল্ট যেটা করেছো বা যে জিপিএ পেয়েছো সেটা মানে কত পার্সেন্টেজ নাম্বার হচ্ছে, যেটার জন্য এসবিএমসিএম স্কলারশিপের জন্য তুমি এলিজিবল থাকবে কিনা, মানে নেক্সট ইয়ারে রিনিউয়াল করানোর জন্য। তো এই সমস্ত কিছু তথ্য দেবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেষ অবধি দেখবে। ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবে। দেখো, তোমাদের যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে অড সেমিস্টার যে ফেজ 2 ছিল, অড সেম ফেজ 2, সেই ফেজ 2 এর কিন্তু রেজাল্ট দিয়েছে। এবার ফেজ 2 এর এক্সামিনেশনটা হয়েছিল ওই মার্চের দিকে, যে এক্সামিনেশনটা হয়েছিল মানে ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড ইউজি বিজি অল ফার্স্ট সেমিস্টার, তার পাশাপাশি থার্ড সেমের বিটেক আর বিটেক অ্যান্ড বিফার্ম, এই যে দুটো কোর্স এগুলো। তো মোটামুটি যারা থার্ড সেমিস্টার বিটেক বিফার্মে রয়েছো এবং তার পাশাপাশি পিজি করছো, পিজির ফার্স্ট সেম, তো তারা মোটামুটি ম্যাকআউটের এই সমস্ত সিস্টেমগুলো অনলাইনে এবারে জানো। কিন্তু বিশেষ করে যারা ম্যাকআউটের ইউজিতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, বিটেক হতে পারে, বিফার্ম হতে পারে, বিসিএ হতে পারে, বিবিএ হতে পারে, বিএসসি হতে পারে, তোমাদের কাছে এগুলো একটু নতুন, তাই তোমাদের জন্য একটু জিনিসগুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি। এবং এই যা যা জিনিস বলবো এগুলো একদম আপ টু 8 সেম অব্দি সেম থাকবে, মানে সমস্ত সিস্টেমটা, ঠিক আছে? তো তোমাদের যে রেজাল্টটা যে বেরিয়েছে, রেজাল্ট কিন্তু সবাই হয়তো এখন অবধি পাওনি। এবং এই যে বিষয়টা, এটা না বিগত 1-1.5 বছর ধরে ম্যাকআউটের এন্ড থেকে কিন্তু হচ্ছে, যে যখন রেজাল্ট দিচ্ছে, অফিসিয়ালি অ্যানাউন্সড হচ্ছে, সব কলেজগুলোর একসাথে কিন্তু রেজাল্ট আসছে না, কিছু কিছু কলেজের হোল্ডে থাকছে। এবার এই যে রেজাল্ট যে হোল্ডে থাকছে, এই হোল্ডে কেন থাকছে, এইটার রিজন স্বরূপ তোমাদের যে ম্যাকআউটের এন্ড থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে রেজাল্ট সংক্রান্ত, সেই নোটিশের মধ্যেও বলে দেওয়া আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। এবার এই অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস জিনিসটা কি, মানে একটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ রান করছে, মানে ইউনিভার্সিটির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বা কিছু ইয়ারলি ফিজ বা অ্যাফিলিয়েশন ফিজ টিজ, মানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে একটা। তো এই রকম সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে, বা হতে পারে স্টুডেন্ট ডাটা সংক্রান্ত কোনো ডিটেলস, বা হতে পারে একটা কোনো কলেজ, সেই কলেজের আন্ডারে হয়তো কিছু সংখ্যক স্টুডেন্টদের আরে করা হয়েছিল ডিউরিং সেমিস্টার এক্সামিনেশন কোনো ম্যাল প্র্যাকটিসের জন্য। তো সেই সব রিজন হতে পারে। এবার আরে করেছে মানে সেক্ষেত্রে হয়তো ম্যাকআউট চাইছে আগে সেই কলেজের সাথে খবর নিতে যে আরে কেন হয়েছে বা এটসেট্রা এটসেট্রা। তো সেই জন্য মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনটা কি সেটা কোথাও বলা থাকবে না বা বলা নেই, কিন্তু একটা প্রবলেম রয়েছে যে কারণের জন্য যে কলেজগুলোর সাথে এই প্রবলেমটা রয়েছে বা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, সেই কলেজের রেজাল্টগুলো এখন হোল্ডে আছে। এবার কলেজের এন্ড থেকে যত তাড়াতাড়ি সেই প্রবলেমটা শর্ট আউট করে নেবে ম্যাকআউটের সাথে, তত তাড়াতাড়ি সেই কলেজের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য যে কলেজের তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, যারা রেজাল্ট চেক করতে পারছো না, তো তোমরা ধরে রাখো তোমাদের কলেজের সাথে ম্যাকআউটের কোনো একটা রিজনের জন্য, মানে একটা প্রবলেম রয়েছে, যে প্রবলেমটার জন্য তোমাদের রেজাল্টটা হোল্ডে রয়েছে, ঠিক আছে? এবার কবে তোমাদের রেজাল্টগুলো তাহলে দিতে পারে, মানে হোল্ডে থাকা রেজাল্টগুলো, দেখো এটার অ্যান্সার না আমি দিতে পারবো, না আর 5 জন দিতে পারবে, না তো আমাদের ম্যাকআউট দিতে পারবে। এই কোশ্চেনটার অ্যান্সার বা এটার উত্তর দিতে পারবে তোমাদের কলেজ। কারণ কত তাড়াতাড়ি তোমাদের কলেজ ম্যাকআউটের সাথে প্রবলেমটা সলিউশন করছে বা প্রবলেমটা শর্ট আউট করছে, সেটা কলেজের উপর ডিপেন্ড করছে। তো ওই জন্য রেজাল্ট কবে আসবে সেটা কলেজের উপরই ডিপেন্ড করছে। তাই রেজাল্ট সংক্রান্ত জানার জন্য তোমরা তোমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা এক্সাম সেল, মানে যেগুলো আছে যেটা তোমাদের কলেজে, সেখানে কথা বলো এবং ওনাদের সাথে টাচে থেকো। ওনাদের কাছ থেকে তোমরা খবরাখবর পেয়ে যাবে যে কবে নাগাদ তোমাদের এই হোল্ডে থাকা রেজাল্টটা বেরোতে পারে, ঠিক আছে? তো এটা একটা বিষয়। আর যারা রেজাল্ট পেয়ে গিয়েছো তারা তো পেয়ে গিয়েছো, কোনো অসুবিধার কিছু নেই, তোমাদের কলেজের সাথে কোনো সম্পর্ক বা কোনো প্রবলেম নেই, সেই জন্য তোমরা পেয়ে গিয়েছো, ওকে? এবার যদি ইন জেনারেল জিজ্ঞাসা করো যে মোটামুটি তাও একটা এক্সপেক্টেড কতদিন টাইম লাগতে পারে হোল্ড রেজাল্ট পাবলিশের জন্য, দেখো এটা ডিপেন্ডস করছে। কখনো কখনো 1 সপ্তাহের মধ্যেও বাকি যতগুলো হোল্ডে আছে, মোটামুটি তো আমি যদি ধরে নিই মানে পার্সেন্টেজ স্বরূপ যদি বলি, প্রায় ধরে নিও তুমি 30 থেকে 40% কলেজের কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি, ঠিক আছে? এটা মানে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। তো 30-40% বেরোয়নি। এবার আস্তে 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 বেরোয়। ধরো আমি যদি ফর এক্সাম্পল ধরি যে 50টা কলেজের হয়তো বেরোয়নি, তো মোটামুটি উইদিন 1 উইকে তোমার 50টার মধ্যে হয়তো 20টা কলেজের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। নেক্সট উইকের মধ্যে আরো হয়তো 10টার প্রকাশ হলো, এরকম করে করে হয়। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম থার্ড উইক, তোমার 3 সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যায় হোল্ডেরগুলো, ঠিক আছে? অত তার বেশি ডিলে খুব একটা করানো হয় না। এবার হ্যাঁ, কলেজ যদি সেই অর্থে কোঅপারেট না করে ম্যাকআউটের সাথে, সেক্ষেত্রে রেজাল্ট আরো ডিলে হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার হোল্ড রেজাল্ট সংক্রান্ত, বা যারা রেজাল্ট দেখতে পাওনি তাদের বিষয়ে, ওকে? এবার আসবো রেজাল্ট যারা পেয়ে গিয়েছো বা হোল্ডের রেজাল্ট যখন পাবে তার পরের প্রসঙ্গটাতে, যে রেজাল্টটা যে পেলে, রেজাল্টের
মানে তোমরা আশা করি জানো যে ম্যাকআউটের যে এক্সাম পোর্টাল রয়েছে, আমাদের স্টুডেন্ট লগইন পোর্টাল, সেখান থেকে গিয়ে রেজাল্ট সেকশন থেকে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট সেকশন থেকে রেজাল্ট পেয়ে যাবে। এবার ওই যে রেজাল্টটা, ওটা সফট কপি, ঠিক আছে? ওই রেজাল্টের হার্ড কপিও তোমরা পাবে, বাট মোটামুটি ধরে নিও এই বছর ওই সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের দিক করে তোমরা কিন্তু এই অড সেমিস্টারের যে হার্ড কপি সেটা পাবে। কিন্তু ততদিন পর্যন্ত যদি তোমাদের রেজাল্টটা কোথাও দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই সফট কপিটাকেই প্রিন্ট আউট বার করবে, প্রিন্ট আউট বার করে কলেজের থেকে অ্যাটেস্টেড করাবে, মানে প্রিন্সিপাল স্যারের সই স্ট্যাম্প দেওয়া হবে, দিয়ে পরে তুমি ওটাকে ইউটিলাইজ করতে পারবে অ্যাজ এ হার্ড কপি স্বরূপ, ঠিক আছে? ডাইরেক্ট এটাকে প্রিন্ট আউট করে দিয়ে দিও না, কারণ ওটা সিস্টেম জেনারেটেডটাকে ভ্যালু খুব একটা দেওয়া হয় না, বাট যদি ওটা কলেজ অ্যাটেস্টেড করে দেয় দেন ওটা একটা হার্ড কপি হিসাবেই ডকুমেন্টসটা অ্যাকসেপ্টেবল হয়, ঠিক আছে? তো এটা একটা বিষয়। এবার আসছি, যদি রেজাল্টটা যে পেলে, রেজাল্ট এবার যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে এবং ম্যাকআউটে প্রথম, তো তোমাদের ক্ষেত্রে বোঝার হয়তো অসুবিধা হতে পারে যে আমি কত নাম্বারটা পেলাম, বা আমার ব্যাক এসেছে কিনা, বা ইয়ার ল্যাগ এসেছে কিনা, কি করে কি বুঝবো না বুঝবো, আর আমার জিপিএ থেকে আমি পার্সেন্টেজ কত পাচ্ছি সেই সব ক্যালকুলেশনগুলো কিভাবে করবো সেটা দেখো। প্রথম হচ্ছে, রেজাল্টের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, থিওরি, প্র্যাকটিক্যাল, সেজনাল, মানে যতগুলো সাবজেক্ট তোমার ছিল সব সাবজেক্ট কিন্তু রেজাল্টের মধ্যে ইনক্লুড থাকে, ঠিক আছে? এবার প্রত্যেকটা সাবজেক্টের পাশে দেখবে একটা করে লেটার গ্রেড আছে, ঠিক আছে? সেটা এফ থাকতে পারে, ডি থাকতে পারে, সি, বি, এ, ও, ই, এরকম যে কোনো একটা লেটার গ্রেড থাকতে পারে। এবার কোন লেটার গ্রেডটা কি ডিনোট করছে সেটা কিন্তু সেকেন্ড পেজ যেটা রয়েছে রেজাল্টের, সেই সেকেন্ড পেজে কিন্তু বলে দেওয়া আছে। যেমন আমি যদি বলি, এফ যে ওয়ার্ডটা আছে, এই এফ ওয়ার্ডটা ডিনোট করছে যে তুমি পেয়েছো হচ্ছে বিলো 40 মার্কস, ঠিক আছে? ডি যেটা আছে সেটা আই থিঙ্ক আছে 40 টু 49 এরকম সামথিং, তারপর সিটা আছে 50 টু 59 এরকম করে তোমাদের আছে, এগুলো দেখবে পেজ 2টাতে পেয়ে যাবে, ঠিক আছে? এবার এইটার অনুযায়ী তুমি বুঝতে পারবে তুমি ওই সাবজেক্টে কত পেয়েছো, ঠিক আছে? একটা ধরো থিওরি সাবজেক্ট, ফর এক্সাম্পল ফিজিক্সের থিওরি, ঠিক আছে? থিওরি পেপারটা, এটার পাশে হয়তো তোমার লেখা আছে ডি গ্রেড লেখা আছে। দেন আছে হয়তো কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি, এটার ক্ষেত্রে এগুলো সব থিওরির কথা বলছি, এটার ক্ষেত্রে হয়তো লেখা আছে তোমার এফ লেখা আছে ধরো। আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ধরি, সেটার ক্ষেত্রেও ধরো লেখা আছে তোমাদের সি দেওয়া আছে, এরকম করে আছে, প্র্যাকটিক্যালগুলোরও আছে, তো রয়েছে। তো এখান থেকে তুমি বুঝতে পারবে কোন সাবজেক্টে কত পেয়েছো। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে মার্কসটা, মানে এতদিন অবধি যেটা হয়ে এসেছে যে তুমি কত নাম্বার পাচ্ছ, সেটা মার্কশিটের মধ্যে এক্স্যাক্টলি মার্কসটা দেওয়া থাকে, যে 100-র মধ্যে তুমি 60 পেয়েছো কি 70 পেয়েছো কি 75 পেয়েছো। কিন্তু ম্যাকআউটের ক্ষেত্রে কিন্তু এই গ্রেড দেওয়া থাকবে, এবং গ্রেড অনুযায়ী রেঞ্জটুকু তুমি শুধু জানতে পারবে, এক্স্যাক্টলি মার্কসটা তুমি কখনোই জানতে পারবে না। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? শুধুমাত্র লেটার গ্রেডটা পাবে, এবং সেটার রেসপেক্টে তুমি বুঝতে পারবে যে তুমি কোন রেঞ্জের মধ্যে পাচ্ছ। এবার ধরো এই যে ফিজিক্সে যে ডি পেয়েছো মানে হচ্ছে 40 টু 49, এবারে মানে এটা তুমি 41 পেয়েছো নাকি 48 পেয়েছো কিছুই বোঝা যাবে না, মানে যেটা খুশি হতে পারে, 45 হতে পারে, 46 হতে পারে, 47 হতে পারে, আবার 42-43 হতে পারে, কিন্তু তুমি ডি পেয়েছো মানে ওই রেঞ্জের মধ্যে আছো, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এরকম করে করে আছে। আর এফ যেটা, এফ মানে হচ্ছে বিলো 40, আর বিলো 40 পাওয়া মানেই হচ্ছে তোমাদের সেটা ফেল। হ্যাঁ, এবার ফেল মানে হচ্ছে ব্যাকলগ, ফেল মানে হচ্ছে ব্যাকলগ ফর থিওরি সাবজেক্ট, আর ফেল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হলে সেটা হচ্ছে ইয়ারল্যাগ, ঠিক আছে? তো যদি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে, সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টের লেটার গ্রেডটাই যদি লিখে দেওয়া থাকে যে এফ, তার মানে কিন্তু তোমার ওটা ইয়ারল্যাগ লেগেছে। আর ইয়ারল্যাগ মিনস আশা করি জানো যে নেক্সট সেমিস্টারে উঠতে পারবে না, তোমাকে আবার পরবর্তী ইয়ারেতে এই সেম সেমিস্টার থেকেই শুরু করতে হবে, এটা হচ্ছে ইয়ারল্যাগ। আর যদি কোনো থিওরি সাবজেক্টের পাশে এফ থাকে, দ্যাট মিনস এটা ব্যাকলগ, কোনো সমস্যা নেই, ওটা আবার নেক্সট তুমি মানে যে যখন আবার নেক্সট ইয়ারের যে অড সেম হবে তখন আবার তুমি এটার পরীক্ষাটা দিতে পারবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এই হচ্ছে এই মানে ইয়ারল্যাগ আর ব্যাকলগের কথা গেল। এবার একটা জিনিস, ইয়ারল্যাগের ক্ষেত্রে তোমাদের দেখবে রেজাল্টের এই যে টেবিলটা থাকবে যেখানে মার্কসগুলো লেখা থাকবে, তার নিচে দেখবে একটা দুটো অপশন থাকবে, একটা স্ট্যাটাস আর একটা আই থিঙ্ক জিপিএ যেটা লেখা থাকবে। তো যদি ইয়ারল্যাগ থাকে, মানে কোনো থিওরি সাবজেক্টে যদি এফ লেখা থাকে, সরি প্র্যাকটিক্যাল সাবজেক্টে যদি এফ লেখা থাকে, তো সেক্ষেত্রে স্ট্যাটাসের কাছে দেখবে এক্স লেখা থাকবে। এক্স মিনস হচ্ছে প্রমোশন হচ্ছে না, মানে তুমি নেক্সট সেমিস্টারে উঠতে পারছো না, এটা। আর যদি তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট অল ক্লিয়ার, মানে কোনো না কোনো গ্রেড আছে, লেটার গ্রেড রয়েছে এফটা বাদ দিয়ে, কিন্তু থিওরির মধ্যে একটা অথবা একাধিক তোমাদের এফ রয়েছে, তো সেক্ষেত্রে স্ট্যাটাসের ক্ষেত্রে লেখা থাকবে এক্সপি, ঠিক আছে? এক্সপি, এবং এটার মানে হচ্ছে প্রমোশন উইথ ব্যাকলগ, মানে তুমি নেক্সট সেমিস্টারে উঠতে পারছো কিন্তু তোমার ব্যাকলগ রয়েছে, এটা হচ্ছে মিনিং, ঠিক আছে? আর এক্ষেত্রে মানে ব্যাকলগ থাকলে এক্ষেত্রে কোনো জিপিএ পয়েন্ট কিন্তু তুমি পাবে না, তোমার মার্কশিটে কোনো জিপিএ থাকবে না, ওই জিপিএর জায়গাটাতে একটা জাস্ট হাইফেনের মতন থাকবে, ঠিক আছে? মানে তুমি কোনো গ্রেড পাওনি, মানে কোনো জিপিএ পয়েন্ট তুমি পাওনি, এটাই বোঝাতে চাইছে, বিকজ অফ তোমার ব্যাকলগ রয়েছে, ঠিক আছে? আর যাদের অল ক্লিয়ার থাকবে, মানে কোনো সাবজেক্টই এফ নেই, সবগুলোতে ডি বা সি বা মানে যেমন রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পি লেখা থাকবে, পি মিনস হচ্ছে পাস, এবং সেক্ষেত্রে একটা ভ্যালিড জিপিএ পয়েন্ট কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে? 6 পয়েন্ট, 7 পয়েন্ট, 8 পয়েন্ট বা 9 পয়েন্ট সামথিং একটা জিপিএ কিন্তু তোমরা পাবে। তো এটা হচ্ছে যারা অল ক্লিয়ার থাকবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই যে জিপিএটা পেলে, জিপিএটার থেকে পার্সেন্টেজ যে যদি ক্যালকুলেশন করতে চাও যে কত পার্সেন্টেজ হচ্ছে, সেটার হিসাব যদি বলি সিম্পলি, তুমি যে জিপিএটা পেয়েছো সেটার থেকে 0.75 মাইনাস করবে, করার পর সেটার সাথে 10 ইন্টু করে দেবে, তাহলেই দেখবে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে?
পার্সেন্টেজ। যেমন আমি যদি বলি এসবিএমসিএম এর জন্য, এসবিএমসিএম এর জন্য তোমাদের 6.75 জিপিএ কিন্তু প্রয়োজন পড়ে। 6.75 জিপিএ মানে হচ্ছে 60%। দেখো যদি এটা ক্যালকুলেশন যদি করো 0.75 করলে এটা দাঁড়াবে 6 এর সাথে 10 ইন্টু করে দিতে হবে, তাহলেই হচ্ছে তোমাদের 60%। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের জিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেশন ফর ম্যাকআউট। এটা ইউনিভার্সিটি বিশেষে বিভিন্ন ইউনিভার্সিটির যে গ্রেড ক্যালকুলেশন সেটা বিভিন্ন রকমের হয়, ম্যাকআউটের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম। যদি এগুলো না করতে পারো, আমি একটা টুল, অনলাইন টুল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি পিন কমেন্ট আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট ওখানে দিয়ে ওখানে এআই এর থ্রুতে ওগুলো অটোমেটিক ক্যালকুলেট তোমাদের করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেটার গ্রেডের ক্ষেত্রে এখানে কিছু কিছু মার্কশিটের ক্ষেত্রে আই বলে একটা লেখা থাকতে পারে। ঠিক আছে, আই, এবার এই আইটার মানে কি? আইটার মানে হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে, এবার ইনকমপ্লিট জিনিসটা কিরকম? তুমি ধরো, তোমার ধরো মোট 5টা সাবজেক্ট আছে, 5টার মধ্যে একটাতে আই এসেছে কি দুটোতে আই এসেছে, এর মানে হচ্ছে যেগুলোতে আই এসেছে সেই সাবজেক্টগুলোর খাতা এখনো চেক করা হয়নি। ঠিক আছে, সেই সাবজেক্টগুলোর খাতা এখনো চেক করা হয়নি, বাকিগুলো চেক হয়ে গেছে তাই বাকিগুলোর মার্কস পেয়ে গেছো, কিন্তু যেগুলোর আই এসছে ওগুলো চেক হয়নি। এবার তোমাকে 2 দিন 3 দিন অন্তর অন্তর একবার করে মার্কশিটটাকে আবার একবার দেখতে হবে যে আইটা কনভার্ট হয়েছে কিনা কোনো মানে ভ্যালুয়েবল বা অফিসিয়াল যে লেটার গ্রেড সেগুলোতে। ঠিক আছে, কারণ যখনই তোমার খাতা চেক হয়ে যাবে তখনই ওটা আবার এখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকে জিজ্ঞাসা করতে পারো যে যদি খাতা দেখা না হয় তো রেজাল্ট দিল কেন? ওটার অ্যান্সার একমাত্র ম্যাকআউট জানে, কিছু করার নেই। কিন্তু এটা থাকে আই বলে, ম্যাকআউটের যে নোটিশটা আছে ওখানেও দেখবে এই বিষয়টা বলে দেওয়া আছে যে যাদের আয় আছে তাদের চিন্তা করার দরকার নেই। এবার আইটার থেকে হয় এফেতেও কনভার্ট হতে পারে, মানে ফেলও আসতে পারে, আবার আই থেকে কোনো পজিটিভ লেটার গ্রেডও পেতে পারো, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, এটা গেল। আর রেজাল্টে যদি কোনো রকম কিছু ভুল থাকে, সেটা তোমার নামে হোক, তোমার আদার্স কোনো ডিটেলসে হোক, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা কোনো সাবজেক্টে কোনো কিছু ভুল থাকলে উইদিন 7 ডেজ কলেজে যোগাযোগ করবে, ওর ভুলটা রেকটিফাই কিন্তু পসিবল উইদিন 7 ডেজ। 7 ডেজ পেরিয়ে গেলে ওটা আর কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে তোমাদের এসবিএমসিএমটা প্রসঙ্গে এবং ব্যাকলগটা বা পিপিআর বা রিভিউ এগুলোর প্রসঙ্গে। প্রথম বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট যে পেয়েছো, যারা পেয়েছো, রেজাল্টের মধ্যে প্রাথমিকভাবে অনেক আনএক্সপেক্টেড জিনিস কিন্তু দেখতে পেতে পারো। ঠিক আছে, আনএক্সপেক্টেড জিনিস বলতে কিরকম? হয়তো তোমার কোনো একটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ফেল এসেছে, ব্যাকলগ এসেছে, বাট এটা একদমই এক্সপেক্টেড নয়, কারণ তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা অনুযায়ী ব্যাকলগ আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, কিন্তু ব্যাকলগ দেখাচ্ছে, এটা একটা আনএক্সপেক্টেড জিনিস। আরেক রকমের আনএক্সপেক্টেড থিং কিরকম বোঝাতে চায়? তুমি ধরো সবগুলোই পাস করেছো, ফেল নেই, কিন্তু যে গ্রেডগুলো পেয়েছো, লেটার গ্রেডগুলো, সেগুলোর হিসাবে তো তুমি বুঝতে পারছো কিরকম রেঞ্জের মধ্যে মার্কস এসেছে। সেই মতন মার্কস তুমি পাওয়ার মতন এক্সামিনেশন দাওনি, ওর থেকে আরো বেশি পাওয়ার মতন এক্সামিনেশন দিয়েছো, অর্থাৎ এক কথায় মার্কসটা তোমাকে কম দেওয়া হয়েছে। এটা একটা আনএক্সপেক্টেড জিনিস হতে পারে। ঠিক আছে, দুরকম। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, এই আনএক্সপেক্টেড জিনিস, এই যে বিষয়গুলো, এগুলো ম্যাকআউটের ক্ষেত্রে একদমই নর্মাল জিনিস এবং একদমই কমন একটা জিনিস। বিশেষ করে মার্কস কমটার থেকেও বলা বাহুল্য, ব্যাকলগ পাওয়ার বিষয়টা একদম কমন। তুমি মানে আনএক্সপেক্টেড ব্যাকলগ এখানে বহু থাকে। এবং এই সবে তোমরা নতুন যারা বিটেক বিফার্ম থার্ড সেম বা পিজি, যারা অলরেডি ইউজির থেকে মানে ম্যাকআউটের থেকে ইউজি করেছে, তারা এগুলো জানে। কিন্তু তোমরা যারা ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার ইউজির, তো তাদের কাছে এগুলো একটু আনএক্সপেক্টেড মনে হবে। তো জানিয়ে রাখি, একদম 8 সেম অবধি এরকম বহু জিনিস তোমাদেরকে ফেস করতে হবে, বহু আনএক্সপেক্টেড ব্যাকলগস, আনএক্সপেক্টেড মার্কস কম, এগুলো থাকবে, এগুলো ন্যাচারাল জিনিস ম্যাকআউটের ক্ষেত্রে, কিন্তু কিছু করার নেই। ওকে, এবার দেখো আসি, তোমরা যে মানে আনএক্সপেক্টেড এই যে জিনিসগুলো হলে তোমাদের রিভিউ এর অপশনস কি আছে বা রিভিউটা কিভাবে করবে সেটার প্রসঙ্গে। দেখো, প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে রিভিউ এর জন্য আলাদা করে পোর্টাল ওপেন হয় এবং মানে ডেট থাকে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রিভিউ এর জন্য অ্যাপ্লাই হবে, এবং তারপরে মোটামুটি রিভিউ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটের প্রায় 1 মাসের মতো পর তোমাদের রিভিউ এর যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ হয়। এবার রিভিউ আর এগুলো কখন কি করতে হবে বা কোথা থেকে কি করবে, সেটা হচ্ছে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে, পোর্টালে লগ ইন করবে, লগ ইন করার পর ওখানে দেখবে একটা সেকশন পাবে রিভিউ ফর্ম বলে। সেই রিভিউ ফর্মের মধ্যে যখন রিভিউ চলবে আর কি, তখন ওখানে অপশনস আসবে, ওখান থেকে গিয়ে যে সাবজেক্টগুলো রিভিউ করতে চাইছো সেই সাবজেক্টগুলোকে ক্লিক করে পরে নেক্সট করতে হবে। করলেই তোমাদের যটা সাবজেক্ট হচ্ছে, পার সাবজেক্টে 200 টাকা করে তোমাদেরকে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, এবার যতগুলো সাবজেক্টে তুমি দিচ্ছ সেটা ইন্টু 200 করলে যা অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্ট পে করতে হয়। পে করলেই কিন্তু তোমাদের যে রিভিউটা, সেই রিভিউটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়। এরপর মোটামুটি 1-1.5 মাস পর, 1 থেকে 1.5 মাসই বলা চলে, তো তারপরে তোমাদের রিভিউয়ের যখন রেজাল্ট বেরোবে, তখন পোর্টালেতেই দেখবে ওখানে একটা রিভিউ রেজাল্ট বলে একটা অপশন আছে, সেখানেতে তুমি রেজাল্টটা পেয়ে যাবে এবং তখন চেক করবে যে তুমি যেটার জন্য রিভিউ করতে দিয়েছিলে সেটার কোনো চেঞ্জেস এসেছে কিনা। সেটা হতে পারে ব্যাকলগটা আনএক্সপেক্টেড ছিল বলে তুমি রিভিউ করতে দিয়েছিলে, তো ব্যাকলগটা ক্লিয়ার হলো কিনা, বা মার্কস ইনক্রিজটা মানে মার্কস যেটা কম ছিল সেটা ইনক্রিজ হয়েছে কিনা, এই বিষয়টা রিভিউয়ের জন্য। ঠিক আছে, কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন বলা চলে আছে আমার এন্ড থেকে, এবং আমি জানি না মানে তোমরা হয়তো আর কতজনের সাথে কন্ট্যাক্টে থাকো, তো মোটামুটি যারা ম্যাকআউট সংক্রান্ত বিষয়ে খবরাখবর দেয় বা তাকে প্রত্যেককে এই জিনিসগুলো সেমই বলবে, আমি যেগুলো বলবো সেগুলো কি, সেগুলো হচ্ছে তোমাদের এই যে মানে ব্যাকলগ, যাদের ব্যাকলগ আসবে,
সেটা আনএক্সপেক্টেড হোক বা এক্সপেক্টেড, মানে তুমি এক্সামিনেশন এমন দিয়েছো তুমি শিওর যে তোমার একটা ব্যাকলগ আসার কথা, মানে এক্সপেক্টেড ব্যাকলগ হোক বা আনএক্সপেক্টেড ব্যাকলগ হোক, পিপিআর মানে রিভিউ অবশ্যই করতে দেবে। ঠিক আছে, অবশ্যই করতে দেবে, কারণ ম্যাকআউটের ক্ষেত্রে এটা দেখা গেছে বা এটা ন্যাচারাল জিনিস যে পিপিআর করতে দিলে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যায়, 50-50 পসিবিলিটি থাকে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাওয়ার। ঠিক আছে, এবং তোমাদের অনেকের ক্ষেত্রে ব্যাকলগটা এই জন্য থাকে, মানে অ্যাকচুয়ালি সে মার্কস পেয়েছে অনেক বেশি, কিন্তু তাকে ফার্স্ট রেজাল্টে ব্যাকলগ বলে দেখানো হয় যাতে তুমি রিভিউ করতে দাও এবং 200 টাকা যাই ম্যাকআউটের কাছে পকেটে, এবং যেটা বুঝতেই পারছো ইন ওয়েস্ট বেঙ্গল একদম নর্মাল জিনিস, যায় তুমি যেই 200 টাকা দেবে, দেওয়ার পর রিভিউ রেজাল্টে তোমার যেটা অ্যাকচুয়াল মার্কস সেই মার্কসটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এরকম বহু হয়েছে যে কোনো একটা স্টুডেন্ট হয়তো সে 80+ মার্কস পেয়েছে, ঠিক আছে 80+, কিন্তু তার ফার্স্ট রেজাল্টে ব্যাকলগ দিয়েছে একটা ওই সাবজেক্টটাতে, সে যখনই 200 টাকা দিয়ে মানে অ্যাপ্লাই করেছে পিপিআর এ, তারপরে তার অরিজিনাল যে মার্কস সেটা মানে একদম এফ থেকে, বুঝতে পারছো কোথায় জাম্প করছে, 80+ মানে আই থিঙ্ক বোধহয় ও, তো এফ থেকে ও তে জাম্প করছে, কতটা জাম্প, তো এগুলো নর্মাল জিনিস, ওই জন্য ব্যাকলগ এলে অবশ্যই পিপিআর করতে দেবে, কারণ আলটিমেটলি তুমি মার্কস কত পেয়েছো সেটা পিপিআর এর পরের মার্কশিটটা মানে পিপিআর এর যে মার্কশিট সেইখানে বুঝতে পারবে। ঠিক আছে, আর তাছাড়াও এক্সপেক্টেড ব্যাকলগগুলোর ক্ষেত্রেও এই জন্যই আমাদের পিপিআর অ্যাপ্লাই করতে বলি, কারণ ম্যাকআউটের ক্ষেত্রে দেখা গেছে কেউ যদি মানে ভুলভাল লিখে এসেছে কিন্তু খাতা ভরিয়ে এসেছিল, তাহলেও কিন্তু ব্যাকলগ ক্লিয়ার করিয়ে দেয়। তো ওই জন্য পিপিআর করা মাস্ট, ব্যাকলগ এলে যতগুলো সাবজেক্টে ব্যাকলগ আসবে অবশ্যই পিপিআর করবে, তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার 50-50 পসিবিলিটি আছে। আর যাদের মাল্টিপল ব্যাকলগ আছে, ধরো 3টে বা 4টে ব্যাকলগ আছে, তো তাদের ক্ষেত্রে একটা কি দুটো সাবজেক্টে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে ব্যাকলগটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা 70-80%। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্রিপেয়ার করতে দেবে। উল্টো দিকে যারা কম নাম্বার পেয়েছো, মানে ব্যাকলগ নেই কিন্তু কম নাম্বার পেয়েছো, মার্কস ইনক্রিজ করার জন্য চাইছিলে বা চাইছো রিভিউ করতে দেবে, তাদের উদ্দেশ্যে বলবো ভুলেও করতে যাবে না রিভিউ, কারণ ম্যাকআউটে এটা হয় তুমি পাস করে গিয়েছো, পাস করা সত্ত্বেও রিভিউ করতে দিচ্ছ, মানে তোমার রেজাল্টটা কিন্তু 50-50 পসিবিলিটি ওই সাবজেক্টটাই ব্যাকলগ চলে আসে, তাতে তুমি যতই নাম্বার পাও, তুমি 70-80-90+ নাম্বার থাকা সত্ত্বেও তুমি যদি প্রিপেয়ার করতে দাও, তোমার কিন্তু সেটা ফেলেতে আসতে পারে রিভিউতে, কারণ পাস করা সাবজেক্টে এখানে এরকমই হয়, প্রিভিয়াস ইয়ারগুলোতে বা গত সেমিস্টারগুলোতে এগুলো দেখা গেছে। তো ওই জন্য রেকমেন্ডেশন থাকবে যেটা পেয়েছো খুশি থাকো, শুধু রিভিউ করতে দেওয়া মানে নিজের রিস্ক বাড়ানো। ঠিক আছে, এবার রিস্ক নিতে চাইলে সেক্ষেত্রে দিতে পারো, কিন্তু মোটামুটি খবরাখবর নেবে, সবাই এটাই সাজেস্ট করবে পাস করা সাবজেক্টে ভুলেও রিভিউ করতে দেবে না, কিন্তু ব্যাকলগ থাকলে অবশ্যই রিভিউ করতে দেবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এবার যদি আসি তোমাদের পিপিআর কখন কি হতে পারে, দেখো আমি যেটা এক্সপেক্ট করছি, এখনো তো সবার রেজাল্ট দেয়নি, এবার সবার রেজাল্ট না দিলে পিপিআর এখন শুরু হবে না, কারণ যাদের রেজাল্ট এখন দেয়নি তারা মানে তাদের মধ্যেও তো রিভিউ করার ইচ্ছা থাকতে পারে অনেকে, তো তারা তাহলে তখন কি করে করবে, ওই জন্য এখন আপাতত 1.5-2 সপ্তাহ কোনো রকম রিভিউ আসছে না বা রিভিউ ফর্ম আউট হবে না, ম্যাকআউট থেকে ওটা নোটিশ দেবে, নোটিশ যখন আসবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে সবার আগে দিয়ে দেবো, তাই যারা জয়েন হয়ে নেই অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে শুধু ম্যাকআউট সংক্রান্ত তথ্য না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জব রিলেটেড এক্সাম, জব ভ্যাকেন্সি সমস্ত কিছুর আপডেট কিন্তু ওখানে দেওয়া হয়, তো অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটন আমি পিন কমেন্ট আমি দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। তো যখন রিভিউয়ের নোটিশ দেবে কবে থেকে কি হচ্ছে না হচ্ছে, আমি ওগুলো পরে ডিসকাস করে দেবো বা জানিয়েও দেবো, কিন্তু আপাতত 1.5-2 সপ্তাহ কোনো রকম আসছে না, কারণ আগে সব রেজাল্টগুলো পাবলিশ হোক, তারপর রিভিউয়ের জন্য নোটিশ আসবে, তারপরে তো রেজাল্ট দিতে দিতে মোটামুটি মে না প্রায় জুন মাস হয়তো হয়ে যেতে পারে তোমাদের রিভিউ রেজাল্ট বেরোতে। ঠিক আছে, তো ওটা আলাদা প্রসঙ্গ চলে গেল। এরপর আরেকটা অ্যাডিশনালি যদি জানিয়ে রাখি যে অরসেম ফেজ 1-এর যে রিভিউ, যেটা আই থিঙ্ক ফেব্রুয়ারির দিক করে হয়েছিল রিভিউটা, তো সেই রিভিউ এখন অবধি রেজাল্ট আউট হয়নি, তো কবে কি হতে পারে এটা নিয়েও অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারো, তো তাদের উদ্দেশ্যে বলবো এখন অবধি সেই অর্থে কোনো আপডেটস কিছু নেই, বাট মোটামুটি রিভিউর কাজ কিন্তু মানে কপি চেকিং এর কাজ কিন্তু প্রায় কমপ্লিট, কিন্তু এখনো কেন দিচ্ছে না সেটা আমরা কেউই জানি না, কারণ প্রথমত এক্সপেকটেশন ছিল আর ফেজ 2 এর এক্সামিনেশন শুরু হওয়ার আগে দিয়ে দেবে, বাট দিল না। তারপর অ্যাটলিস্ট এক্সপেকটেশন ছিল যে এদের মানে ফেজ 2 এর রেজাল্ট বেরোনোর আগে নিশ্চয়ই ওটা দিয়ে দেবে, বাট সেটাও হলো না। তো এখন জানি না কখন কি দেবে, তবে মোটামুটি কমপ্লিট, খুব শীঘ্রই হয়তো প্রকাশ হয়ে যাবে। এবার এখন তো ইলেকশন চলে এসেছে, তো হয়তো ইলেকশনের টাইমে নাও দিতে পারে, বাট ইলেকশনের পরেই হয়তো দিয়ে দিলেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর অরসেম ফেজ 2 এর যে অ্যাপ্লিকেশন সেটা মোটামুটি ইলেকশনের পরে শুরু হবে ধরে রাখতে পারো। ঠিক আছে, আর একসাথে অরসেমের ফেজ 1 ফেজ 2 এর রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ফেজ 1 এর তো অনেকদিন আগেই রিভিউ অ্যাপ্লাই হয়ে গেছে, তো আগেই দিয়ে দিতে পারে, এক্সপেকটেশন থাকলো এটাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর লাস্টলি যেটা এসবিএম সিএম সংক্রান্ত বিষয়, সেটা হচ্ছে যদি কারোর কোনো ক্যান্ডিডেটের ব্যাকলগ থেকে থাকে, সে কিন্তু এসবিএম সিএম এর জন্য এলিজিবল আর থাকবে না। ফার্স্ট ইয়ারটাতে তো সবাই পাচ্ছ, কারণ ফার্স্ট ইয়ারে তো তুমি এইচএস এর মার্কসের ভিত্তিতে তোমার 60% থাকলেই তুমি পেয়ে যাবে, কিন্তু তারপরের বছরগুলোতে মানে 4 ইয়ার্স ইউজি কোর্সের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এগুলোতে তো তোমাকে রিনিউয়াল করাতে হয়, তো এগুলোতে আর পাবে না ব্যাকলগ যদি থেকে থাকে। এবার হ্যাঁ, তোমার এখন ব্যাকলগ আছে, তুমি রিভিউ করতে দিয়েছো, রিভিউ এর পর সেটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তোমার কোনো সমস্যা নেই, কারণ তোমার আলটিমেটলি এখন স্ট্যাটাস হচ্ছে ক্লিয়ার,
ব্যাকলগ না। তো তাহলে কেন তোমার বন্ধ হবে? সেটা হচ্ছে না। তখন সেক্ষেত্রে অন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে যে 60% হলো কিনা, মানে 6.75 এর আপে তোমার জিপিএ রয়েছে কিনা, তাহলে পাবে। কারণ এসবিএমসিম এর নিয়ম হচ্ছে দুটো, একটা হচ্ছে কোনো ব্যাকলগ থাকা চলবে না, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার 60% এর অ্যাবাভ মার্কস থাকতে হবে। এই দুটো হচ্ছে নিয়ম। এবার যেহেতু ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই এলিজিবিলিটির হিসাবে হবে, ঠিক আছে। আর তোমার একবার যদি স্কলারশিপটা বন্ধ হয়ে যায়, মানে ধরো ফার্স্ট, আচ্ছা তার আগে তোমাদেরকে বলে দিই যে পার সেমিস্টারে 60% মানে ম্যানেজ করতে হবে নাকি ইয়ারে? তো উত্তর হচ্ছে ইয়ারে। কারোর যদি ফার্স্ট সেমিস্টারে এর থেকে একটু কম থাকে, মানে 60%-এর পরিবর্তে হয়তো 58%-এর মতন আসছে, তো চিন্তার কোনো কারণ নেই। তুমি নেক্সট ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারে মোটামুটি 62% অবশ্যই তুমি গেইন করে নাও, তাহলে তোমার আলটিমেটলি অ্যাভারেজটা 60-তে গিয়েই দাঁড়াবে, মানে তুমি এলিজিবল থাকবে, ঠিক আছে। তো তোমার দুটো সেমিস্টার মিলিয়ে হয়, সিঙ্গেল না যে দুটোতেই 60 পেতে হবে এমনটা নয়। হ্যাঁ, এবারে দুটোতে 60 বা 60-র অ্যাবাভ পেলে তোমার আলটিমেটলি অ্যাভারেজ 60-র অ্যাভারেজই থাকবে, মানে উপরেই থাকবে। তো ওই জন্য বলা হয় যে 60% এম রাখতে, বাট ইন কেস যদি কম চলে আসে তো চিন্তার কোনো কারণ নেই, পরের সেমিস্টারে সেটাকে কিন্তু রিকভার করে দেওয়ার চেষ্টা করতে, ঠিক আছে। আর যেটা জিনিস সেটা হচ্ছে ব্যাকলগ থাকলে বা এসবিএমসিমটা যদি একবার বন্ধ হয়ে যায়, সেটা ব্যাকলগের জন্য হোক বা তোমার ওই 60% না হওয়ার কারণে হোক, তাহলে কিন্তু এন্টায়ার কোর্সে আর কিন্তু পাবে না। ফর এক্সাম্পল ধরো ফার্স্ট ইয়ারের টাইমে, মানে এখন যারা রয়েছে, এখন হয়তো তুমি কোনোভাবে আর অ্যাপ্লাই করতে পারলে না, মানে রিনিউয়াল হচ্ছে না, কারণ তোমার ফার্স্ট ইয়ারের কোনো একটা সেমিস্টার, সেকেন্ড অ্যান্ড ফার্স্ট সেমিস্টার দুটোর মধ্যে কোনো একটা সেমিস্টারে ব্যাকলগ রয়ে গেছে, বা তোমার দুটোর সেমিস্টারের অ্যাভারেজ 60 আসছে না, তার মানে তুমি সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারবে না। তো এই যে রিনিউয়াল করাতে পারলে না, এটার জন্য কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও আর তুমি স্কলারশিপ রিনিউয়াল করাতে পারবে না। তাতে যদি তোমার সেকেন্ড ইয়ারেতে, মানে থার্ড সেম ফোর্থ সেমতে যদি তুমি 90% অ্যাবাভ মার্কস পাও, তাও তুমি আর থার্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারবে না। মানে একবার এসবিএমসিমটা বন্ধ হয়ে গেলে সেটা আর কিন্তু কন্টিনিউ হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে এসবিএমসিম এর একটা নিয়ম। তো এই আর কি মোটামুটি ওভারঅল ব্যাপার স্যাপারগুলো। আপাততভাবে পিপিআর এর জন্য অপেক্ষা করো। যখন পিপিআর করতে দেবে, পিপিআর এর রেজাল্ট আসবে, তারপর দেখবে যে রেজাল্টে কিছু চেঞ্জেস এলো কিনা। যদি চলে আসে, মানে যেটা এক্সপেক্ট করেছিলে সেই অনুযায়ী যদি হয়ে যায়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি না হয়, তাও চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, হয়তো যারা স্কলারশিপ পেতে তারা হয়তো স্কলারশিপটা আটকে যাবে যদি ব্যাকলগটা মানে রিমেন থেকে যায়। তো কিছু করার নেই ওটা, কারণ ম্যাকআউটে এটা হয়ে আসে, ম্যাকআউটে এটা ন্যাচারাল জিনিস, এক্ষেত্রে কিচ্ছু করার থাকে না। তো এটাই আর কি আমি বলবো যে বেশি চিন্তা করার দরকার নেই, জিনিসগুলো একটু নিজেরাও বোঝো। যদি কারোর ফ্যামিলির দিকে এই সমস্ত বিষয়ে একটু প্রেশার থাকে, তাদেরকেও বোঝানোর চেষ্টা করো যে এটা এখানে হয় এখানে, ঠিক আছে। তো এই আর কি ওভারঅল বিষয়। আর বেশি এটার বিষয়ে যাচ্ছি না, যখন ছিল এরপর রিভিউ টিভিউ যখন আসবে সবকিছু ইনফরমেশন দেবো বা জানিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো আশা রাখছি মোটামুটি যে জিনিসগুলো আমি বললাম সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখো। কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় যারা জয়েন হয়নি, অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ বিভিন্ন কিছুর আপডেটস কিন্তু ওখানে সবার প্রথম পেয়ে যাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।